গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফি সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটি ক্লাস ধরে আমরা কিন্তু তোমাদের বইতে যে চতুর্থ অধ্যায় রয়েছে কি না বর্জ্য ব্যবস্থাপনা, সেখান থেকে কিন্তু আমরা আমাদের পড়াশোনা শুরু করেছিলাম, তাই তো? সেই বিগত ক্লাসগুলোতে আমরা কি কি বিষয় নিয়ে জেনেছিলাম বলো তো? মনে আছে তোমাদের? বলো। ভেরি গুড। বর্জ্য ব্যবস্থাপনার ধারণা, বর্জ্য পদার্থ কি, এবং যে রয়েছে বর্জ্য পদার্থের প্রকারভেদ, সেটা সম্পর্কে জেনেছিলাম। আর কি জেনেছিলাম? যে বর্জ্য পদার্থের কি কি উৎস রয়েছে, অর্থাৎ এই পরিবেশে বর্জ্য পদার্থ আসছে কোথা থেকে, উৎস কি। এই কয়েকটি বিষয় নিয়ে কিন্তু আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। আজকে কিন্তু আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই যে বর্জ্য পদার্থ, এই বর্জ্য পদার্থ পরিবেশের উপরে কি প্রভাব ফেলছে এবং বর্জ্য ব্যবস্থাপনার ধারণাটা কি, এই সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব। আশা করি গত দুটি ক্লাসের তোমরা আহ, সকলে মনোযোগ দিয়ে শুনেছো। তাহলে সেখান থেকে কয়েকটি প্রশ্ন কিন্তু তোমাদের আমি করব, দেখি কেমন তোমরা পড়াশোনা করছো। আচ্ছা স্টুডেন্ট, কেউ আমাকে বলো তো যে বর্জ্য ব্যবস্থাপনা কি, বলো। ভেরি গুড। কি বললে যে আমাদের দৈনন্দিন ব্যবহার পদার্থের, আমরা যে প্রতিদিন যে জিনিসগুলি ব্যবহার করছি সেই পদার্থের অবশিষ্টাংশ, যেগুলি কঠিন, তরল, গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসে এবং যার খুব একটা কিন্তু অর্থমূল্য নেই, ঠিক আছে, অথচ পরিবেশের কিন্তু ক্ষতিকারক, তাকে আমরা কি বলবো বলতো? যে বর্জ্য পদার্থ, তাই তো? তাহলে বর্জ্য পদার্থ কি, কি জানলাম আমরা? যে আমাদের দৈনন্দিন জীবনে যেসব জিনিসগুলো আমরা ব্যবহার করি এবং ব্যবহার করার পর যে অবশিষ্টাংশগুলি, অর্থাৎ যেগুলো আমরা ফেলে দিই, সেটা কঠিন, তরল, গ্যাসীয় সমস্ত মাধ্যম হতে পারে, সেইগুলো কিন্তু পরিবেশে মিশছে, ঠিক আছে, এবং পরিবেশের পক্ষে সেইটি কিন্তু দূষণের সৃষ্টি করছে। তখন তাকে আমরা কি বলবো? না, বর্জ্য পদার্থ। তোমরা কিন্তু বর্জ্য পদার্থ দৈনন্দিন জীবনে কি কি বর্জ্য পদার্থ সেগুলো কিন্তু মোটামুটি তোমরা জেনে গেছো, তাই না? বলতো এই যে বর্জ্য পদার্থগুলি রয়েছে, একে প্রকারভেদ করলে বা ভাগ করলে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? মূলত পাঁচটি ভাগে কিন্তু বর্জ্য পদার্থকে ভাগ করতে পারি, তাই তো? সেই বর্জ্য পদার্থগুলি কি কি? ভেরি গুড। কঠিন বর্জ্য পদার্থ, তরল বর্জ্য পদার্থ, গ্যাসীয় বর্জ্য পদার্থ, বিষাক্ত বর্জ্য পদার্থ এবং বিষহীন বর্জ্য পদার্থ। এবারে পরিবেশে যে কঠিন বর্জ্য পদার্থ, সেই কঠিন বর্জ্য পদার্থগুলি কি কি বলতে পারবে কেউ? বলো তাহলে। দেখো, কঠিন বর্জ্য পদার্থ বলছে ব্যবহার করার পর অবশিষ্টাংশ কঠিন আকারে যেটা পরিবেশে মিশছে, অর্থাৎ গৃহস্থালীয় যে জঞ্জাল, দৈনন্দিন যে নোংরা, আমরা ঘরের মধ্যে যে দৈনন্দিন নোংরাগুলো ব্যবহার করি বা জঞ্জাল যেগুলো ফেলে দিই, সেগুলোকে, প্লাস্টিকের বোতল, প্লাস্টিক, এছাড়া অন্যান্য দ্রব্যাদি যেগুলো আমরা ফেলে দেই রোজ, সেইগুলো কিন্তু হলো কঠিন বর্জ্য পদার্থ। এছাড়া কৃষিক্ষেত্রে যেগুলো ফসল তোলার পর যে অবশিষ্টাংশ পড়ে থাকে, সেগুলো কঠিন বর্জ্য পদার্থ। শিল্প কারখানায় কি যন্ত্রাংশ, টায়ার, টিউব, সিমেন্ট কারখানার বিদ্যুৎ থেকে নির্গত যে পদার্থ, যেগুলো পরিবেশে এসে মিশছে, সেগুলোকে কিন্তু আমরা এক কথায় কি বলবো? না, কঠিন বর্জ্য পদার্থ। এছাড়া আর কি কি হতে পারে? খনি এবং নির্মাণ কাজ। এই খনি এবং নির্মাণ কাজে কি কি ব্যবহার হয়? অ্যাজবেস্টার, কয়লা খনি, এইগুলো থেকে যে জৈব পদার্থ নির্গত হয়, সেগুলোকেও কিন্তু আমরা কি বলবো বলতো? কঠিন বর্জ্য পদার্থ। আচ্ছা, তরল বর্জ্য পদার্থ কিভাবে মিশছে পরিবেশে বলতো? ভেরি গুড। কলকারখানার নোংরা যে বর্জ্য পদার্থ তরল আকারে বিভিন্ন খাল, বিল, নদী নালায় মিশছে এবং সেখানকার জল দূষিত করছে, এইভাবে কিন্তু তরল বর্জ্য পদার্থ নির্গত হচ্ছে। তোমরা মনে রাখবে যে কঠিন বর্জ্য পদার্থের দ্বারা সব থেকে বেশি কোন দূষণটি ঘটে? মৃত্তিকা দূষণ। ভেরি গুড। আর তরল বর্জ্য পদার্থ থেকে
কোন জিনিসটার বেশি দূষণ ঘটে? জলদূষণ বেশি ঘটে। ঠিক তেমনি গ্যাসীয় দূষণ থেকে বায়ুমণ্ডলের কিন্তু দূষণ সব থেকে বেশি হয়। গ্যাসীয় দূষণ কি? দেখবে শিল্প কারখানার কাছাকাছি অঞ্চলগুলিতে যেখানে শিল্প কারখানা রয়েছে, বড় বড় উঁচু চিমনি রয়েছে, তাই না? সেখান থেকে অনেক ধোঁয়া নির্গত হয়। এছাড়া কলকারখানা থেকে CO2, CO, যানবাহন থেকে যে নির্গত গ্যাস, সেগুলি দ্বারা কিন্তু পরিবেশের বায়ু দূষিত হয়। এটাকে আমরা কি বলবো? ভেরি গুড, গ্যাসীয় বর্জ্য পদার্থ। এবারে যদি বলি তোমাদের যে বিষাক্ত বর্জ্য পদার্থের উদাহরণ দাও, কি বলবে তোমরা? ভেরি গুড, সীসা, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক, তারপরে অ্যাজবেস্টস থেকে যে নির্গত, যেটি তরল হতে পারে, গ্যাসীয়, আবার কঠিন, সেগুলো যখন পরিবেশের মারাত্মক ক্ষতি করে, যার দ্বারা মানুষের বিভিন্ন রোগাক্রান্তর সৃষ্টি হয়, তাকে কিন্তু আমরা কি বলবো বলতো? বিষাক্ত বর্জ্য পদার্থ। আর বিষহীন বর্জ্য পদার্থ কি? যেগুলো কিন্তু পরিবেশের সাথে ধীরে ধীরে মিশে যায়। অর্থাৎ ফসলের যে সবজি, তোমরা সবজি খাও, সবজির যে অবশিষ্টাংশ, সেগুলো আমরা কি ফেলে দিই? সেগুলো কিন্তু পচনশীল, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু মাটির সাথে মিশে যাচ্ছে। কিভাবে? ব্যাকটেরিয়া, জীবাণুর মাধ্যমে কিন্তু মাটির সাথে মিশে যাচ্ছে। এছাড়া আর কি হয়? সবজি, ফলের অবশিষ্ট অংশ, গৃহস্থলের দৈনন্দিন যে বর্জ্য পদার্থ, সেগুলি, খড়, কাঠ, পাতা, এগুলো কিন্তু ধীরে ধীরে পরিবেশের সাথে মিশে যায়, তাই এগুলো কিন্তু বিষহীন বর্জ্য পদার্থ। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু আরো দুটি ট্রাম সম্পর্কে জেনেছিলাম, যে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ এবং জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। এই দুটির ডিফারেন্স কি বা কাকে বলে? আশা করি তোমরা বলতে পারবে। বলতো, জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে? জৈব বলেছে, তাহলে মাথায় রাখবে যে যে সকল বস্তু বা বর্জ্য জীবাণু, ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে মাটি, জল বা বাতাসে মিশে যায়, ঠিক আছে, আপনা আপনি ভাবে মিশে যায়, তাকে আমরা কি বলবো? জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। আর জৈব অভঙ্গুর কি? যেগুলি কিন্তু সহজে পরিবেশের সাথে মিশে যায় না, অর্থাৎ জল, মাটি, বাতাসের সাথে সহজে মিশে যায় না, বহুদিন পর্যন্ত থেকে যায়, সেগুলোকে আমরা কি বলবো? জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। তাই তো? আচ্ছা, এরপর আমরা কি শিখেছিলাম? যে জেনেছিলাম বর্জ্য পদার্থের উৎসগুলি কি কি। তোমরা এক এক করে বলো তো, যে বর্জ্য পদার্থের উৎসগুলি কি কি। প্রথমে কি হবে না? গৃহস্থালীয় বর্জ্য। গৃহস্থালীয় বর্জ্যের মধ্যে কি কি হতে পারে? দৈনন্দিন যে রান্নাঘরের, এছাড়া আহ আবর্জনা। তরল বর্জ্যের মাধ্যমে হলো আমরা যে বাথরুমের নোংরা জল ফেলি, সেগুলো, বা রান্নার পর যে নোংরা জলগুলো ফেলা হয়, সেগুলো কিন্তু তরল বর্জ্য পদার্থ। ঠিক আছে? তাহলে গৃহস্থলীয় বর্জ্য পদার্থ। আর কি হবে? শিল্প বর্জ্য পদার্থ। শিল্প বর্জ্য পদার্থ থেকে কি কিভাবে ওই বর্জ্যের উৎস পাওয়া যায় বলো? ভেরি গুড, কৃষি ও বনজ ভিত্তিক শিল্প থেকে, যেমন বস্ত্র, পাট, কাগজ, চিনি শিল্প, পাট শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, এগুলোর মাধ্যমে কিন্তু বর্জ্য পদার্থ পরিবেশে মিশছে। কাগজ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, বস্ত্র শিল্প, লৌহ ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প, ইলেকট্রনিক্স বর্জ্য। বলতো দুটি ইলেকট্রনিক্স বর্জ্যের উদাহরণ কি? ভেরি গুড, কম্পিউটার, টিভি, অর্থাৎ সমস্ত রকম যে ইলেকট্রনিক্স দ্রব্যগুলি রয়েছে, সেগুলো যখন পরিবেশে ফেলে দেওয়া হয় এবং সেখান থেকে যখন দূষিত হয় পরিবেশ, তখন তাকে কি বলা হয় বলতো? ইলেকট্রনিক বর্জ্য পদার্থ। এছাড়া খনিজ দ্রব্য ও নিষ্কাশন থেকেও কিন্তু বর্জ্য পদার্থ মেশে। তাহলে এটি হলো কি? শিল্প বর্জ্য পদার্থ। আচ্ছা, এরপরে 3 নম্বর, কৃষিজ বর্জ্য। তোমরা নিশ্চয়ই পড়ে এসেছো, ফসল তোলার পর অবশিষ্টাংশ, সেগুলো কৃষিজ বর্জ্য। পৌরসভার বর্জ্য, খুব ইম্পর্টেন্ট। কি পৌরসভার বর্জ্য বলতো? দেখো, পৌরসভা অর্থাৎ শহর অঞ্চল, সেখানে বাণিজ্যিক কেন্দ্র, তাই না? ফলে বাণিজ্যিক কেন্দ্র, হোটেল, রেস্টুরেন্ট কিন্তু প্রচুর পরিমাণে থাকে। ফলে সেই সব যে বর্জ্য পদার্থ বা শাকসবজি বা ফলের যে অবশিষ্টাংশ, সেটা পলিথিন, প্লাস্টিক, ধাতব ক্যান ইত্যাদি দ্রব্য কিন্তু ব্যবহার করা হয়, সেখান থেকে কিন্তু বর্জ্য পদার্থ পরিবেশে মেশে। এছাড়া নর্দমার আবর্জনা পরিবেশে, পৌরসভাগুলোতে দেখবে নর্দমা রয়েছে, যেগুলোতে কিন্তু আবর্জনা ভর্তি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাই না? তো সেগুলো কিন্তু পৌরসভার বর্জ্য পদার্থ। এছাড়া পৌরসভায় কিন্তু সব থেকে বেশি কি বলতো, না গৃহস্থালীয় বর্জ্য উৎপাদিত হয়। অর্থাৎ অসংখ্য মানুষের বসবাস পৌরসভা অঞ্চলে,
সেখানে কি হয় না, গৃহস্থালীয় রান্না, বাথরুম থেকে সমস্ত যে গৃহস্থালীয় দ্রব্যর যে বর্জ্য পদার্থ সেগুলো সব থেকে বেশি পাওয়া যায়। আচ্ছা, আর কি দেখেছিলাম? চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ। কি কি সেগুলো ছিল? এগুলো কিন্তু ছিল সংক্রামক এবং অসংক্রামক গুলি। সিরিঞ্জ, ওষুধের প্লাস্টিক, ছুঁচ থেকে শুরু করে নোংরা ব্যান্ডেজ, তুলো, ওষুধের প্যাকেট, তারপরে ল্যাবরেটরির রক্ত মাখা কি না তুলো, মলমূত্র ইত্যাদি কিন্তু সবই হলো চিকিৎসাজাত বর্জ্য পদার্থ। তেজস্ক্রিয় বর্জ্য কি বলতো? কোন কোন ভাবে তেজস্ক্রিয় বর্জ্য আমাদের পরিবেশে মেশে? ভেরি গুড, ইউরেনিয়ামের খনি। আর কি? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, পারমাণবিক অস্ত্র, পারমাণবিক গবেষণা কেন্দ্র থেকেও কিন্তু তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ আমাদের পরিবেশে এসে মিশছে, তাই তো? আচ্ছা, ভেরি গুড। আমরা স্টুডেন্ট এই অবধি কিন্তু গত ক্লাসে ঠিক আলোচনা করেছিলাম, তাই না? আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? যে পরিবেশের উপর এই যে বর্জ্য পদার্থগুলি আমরা পড়ে আসলাম, যার উৎস কি সেগুলো জানলাম, এই বর্জ্য পদার্থগুলি পরিবেশের কি ক্ষতি করে চলেছে বা পরিবেশের উপরে এর প্রভাবটা কতখানি, সেই বর্জ্য পদার্থর আহ, এবং এর থেকে বাঁচতে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়টা কি সেইটুকু সম্পর্কে কিন্তু আমরা আজকে জানবো। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করি আমরা। দেখো, প্রথমেই রয়েছে পরিবেশের উপর বর্জ্যের প্রভাব। কি না, পরিবেশের উপর বর্জ্য পদার্থের প্রভাব। অনেকগুলো প্রভাব কিন্তু এই বর্জ্য পদার্থের উপর পরিবেশে লক্ষ্য করা যায়। কি কি প্রভাব ফেলে আগে আমি পয়েন্টগুলো তোমাদের সাথে আলোচনা করি, তারপরে কিন্তু আমি একটা 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 করে ডিটেলসে আলোচনা করব। পরিবেশের উপর বর্জ্য পদার্থের মূলত মাটি দূষণ, জলদূষণ, বায়ু দূষণ এগুলো তো হয়ই, সাথে সাথে কি হয় জানো আরো? জমি ধ্বংস হয়, জমির উর্বরতা হ্রাস পেয়ে যায়, পরিবেশ ধ্বংস হয়, দৃশ্যমান্যতা বা দৃশ্য দূষণ লক্ষ্য করা যায়। দৃশ্য দূষণ হচ্ছে দেখতে খুব বাজে লাগে। আর কি হয়? মানবদেহে কিন্তু নানা রকম রোগের সৃষ্টি হয়। ঠিক আছে? আর কি হতে পারে? আর জীববৈচিত্র্য যে রয়েছে, জীববৈচিত্র্য ধ্বংস হয়, জলাভূমি সেটিও ধ্বংস হচ্ছে, মানুষের শরীরের উপরে তার প্রভাব পড়ছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এক এক করে। ঠিক আছে? তাহলে প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা দেখো, জমি ধ্বংস ও উর্বরতা হ্রাস। তাহলে এক নম্বর যে পয়েন্টটা সেটি হলো জমি ধ্বংস ও উর্বরতা হ্রাস। এক নম্বর কি রয়েছে দেখো, কৃষি, শিল্পজাত ও পৌরসভার বর্জ্য পদার্থ যেখানে জমা হয় সেই জমি কিন্তু অব্যবহৃত হয়ে পড়ে। অর্থাৎ আমরা কি পড়েছিলাম যে পৌরসভায় সব থেকে বেশি গৃহস্থলীয় বর্জ্য পদার্থ পাওয়া যায়। সেগুলো তো নির্দিষ্ট একটা জায়গায় ফেলা হয়। সকালে দেখবে পৌরসভা অঞ্চলের সবার বাড়ির সামনে দিয়ে কিন্তু পৌরসভার ময়লা গাড়ি যায়, যায় তো? যায়। তাহলে সেখানে আমরা আমাদের দৈনন্দিন যে ব্যবহার যে বর্জ্য পদার্থগুলি সেগুলো সেখানে ফেলে দিই। এবারে তারা সেগুলো নিয়ে কি করে? সেগুলো কিন্তু যেখানে ফেলা হয় বা যে জায়গাটাতে ফেলা হয় সেই জমি কিন্তু দিনের পর দিন উর্বরতা হারিয়ে ফেলে এবং জমি কিন্তু ব্যবহার ক্রমশই হ্রাস হয়ে যায়। দ্বিতীয়ত কি, কৃষি জমিতে এই সকল বর্জ্য ও রাসায়নিক দ্রব্য মিশে জমির উর্বরতা কিন্তু কমে যায়। কোনো কারণে যদি কৃষি জমির উপরে এইগুলো ফেলে দেওয়া হয়, এই যে বর্জ্য পদার্থগুলো যেগুলো আমরা অবশিষ্টাংশ অর্থাৎ ব্যবহারের পর ফেলে দিচ্ছি, সেগুলো যদি আহ, ব্যবহার হয় তাহলে কি হবে বলতো? তাহলে কিন্তু জমির উর্বরতা একদম নষ্ট হয়ে যাবে। ২ নম্বর কি পয়েন্ট, পরিবেশ ধ্বংস ও দৃশ্য দূষণ। যেখানে সেখানে বর্জ্য পদার্থ জমা হয় সেখানে পরিবেশ কিন্তু নষ্ট হয়। দেখবে যেখানে বর্জ্য পদার্থ আহ, ফেলা হচ্ছে তার আশেপাশে অঞ্চল দেখবে একটা দুর্গন্ধ ছড়ায়। অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু দুর্গন্ধ ছড়ায়, তাই না? এবং আর কি হয়? পরিবেশের কিন্তু ক্ষতি হয়। বায়ু দূষণ ঘটছে, মৃত্তিকা দূষণ ঘটছে, জলদূষণ জলের সাথে মিশে সেখান থেকে জলদূষণ ঘটছে, তাই তো? আরো একটা বিষয় দেখবি, যত্রতত্র ময়লা আবর্জনা প্লাস্টিক যদি আমরা ফেলি তাহলে কিন্তু দেখতে অনেকটা খারাপ লাগে, যাকে কি বলা হয়? দৃশ্য দূষণ ঘটায়। অর্থাৎ পরিবেশকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব, তাই না? আমরা এমন কিছু কাজ করব না বা এমন কিছু
বিষয় আমরা এড়িয়ে চলবো যেগুলো পরিবেশের ক্ষতি করে। প্লাস্টিক পলিথিন যেখানে সেখানে ফেলবো না, ফেললে কি হবে, পরিবেশের তো ক্ষতি করেই, এমনকি দেখতেও কিন্তু খারাপ লাগে। তাই কি বলছে যে পরিবেশের উপরে বর্জ্য পদার্থের কি প্রভাব পড়ে, না পরিবেশ তো ধ্বংস হয়, সাথে সাথে কিন্তু দৃশ্য দূষণও ঘটায়। বুঝতে পেরেছো দুটো পয়েন্ট সম্পর্কে তোমরা এবার? ভেরি গুড। এরপরে 3 নম্বর কি রয়েছে দেখো, মানব শরীরের উপর প্রভাব। দেখো, এই বর্জ্য পদার্থ বা পরিবেশের যে দূষণ ঘটছে, তার ফলে কিন্তু মানব শরীরে কিন্তু ব্যাপক প্রভাব পড়ে। কি কি প্রভাব পড়ে সেগুলো কিন্তু আমরা জানবো। শিল্প কারখানা, খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র থেকে যে নির্গত বর্জ্য পদার্থ স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভিত্তিতে মানব শরীরে বিভিন্ন সমস্যা ও রোগের প্রাদুর্ভাব ঘটায়। বিশেষ করে দেখবে এই যে জিনিসগুলো আমি তোমাদের বললাম, শিল্প কারখানা, খনি অঞ্চল, তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র, এগুলো কিন্তু যেখানে জনমানুষ বেশি থাকে সেখানে কিন্তু গড়ে তোলা হয় না। যেখানে জনমানুষ শূন্য তেমনই স্থানে কিন্তু এই অঞ্চলগুলো গড়ে তোলা হয়। কারণ কি, এইগুলো থেকে যে নির্গত বর্জ্য পদার্থ সেগুলো কিন্তু মানব শরীরে দীর্ঘকালীন তথা তো স্বল্পকালীন বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটায়। এবারে খনি থেকে বা শিল্প অঞ্চল থেকে নির্গত যে ধোঁয়া বা বিভিন্ন বর্জ্য পদার্থ, সেটা তরল, গ্যাসীয়, কঠিন, যে প্রকারই হোক না কেন, কি কি সমস্যার সম্মুখীন বা মানুষের কোন কোন শারীরিক সমস্যার সম্মুখীন করায় সেটা আমাদের জানতে হবে। দেখো, 1 নম্বর, ধাতু ও ধুলো শ্বাসকষ্ট ও স্নায়ু রোগ ঘটায়। দেখো, এই যে ময়লার গাড়ি পড়ে রয়েছে যেখানে সেখানে, ময়লা ভর্তি, আবর্জনা ভর্তি, ফলে তার পাশ থেকে যে মানুষজন যাবে তারা কিন্তু দুর্গন্ধটা পাবে। সেই দুর্গন্ধ থেকে কোনো জীবাণু যদি শরীরে বাতাসের মাধ্যমে, নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে, তাহলে কিন্তু তোমার রোগগ্রস্ত হয়ে পড়া স্বাভাবিক ব্যাপার, তাই না? ফলে শ্বাসকষ্ট, স্নায়ুরোগ ইত্যাদি লক্ষ্য করা যায়। 2 নম্বর কি, নির্গত সীসা থেকে চোখ, কিডনি, লিভার ও মস্তিষ্কের ক্ষতি হয়। এই শিল্প কারখানা, তাপবিদ্যুৎ বা পারমাণবিক কেন্দ্র থেকে যে সীসা নির্গত হয়, সেখান থেকে কি হবে বলতো, মানুষের চোখের রেটিনার সমস্যা হয়। এছাড়া কিডনি, লিভার, এমনকি মস্তিষ্কের কিন্তু ব্যাপক ক্ষতি হয় এই শিল্প কারখানা থেকে বা পারমাণবিক কেন্দ্র থেকে নির্গত যে সীসা সেখান থেকে। পারদে পেটের রোগ হয়। পারদ দূষণের ফলে কি হয় না, পেটের রোগ হয়। নাম্বার 4, ক্রোমিয়াম ক্যান্সার সৃষ্টি করে। অর্থাৎ পরিবেশে যদি এরকম ক্রোমিয়াম দিনের পর দিন বাড়তে থাকে, মানুষের কিন্তু এই যে ক্যান্সারের প্রবণতা, এটা কিন্তু আস্তে আস্তে আরো বেড়ে যাবে। আর কি হচ্ছে, আর্সেনিক ত্বকের সমস্যা, ফুসফুসের ক্যান্সার, কিডনির ক্ষতি করে। আর্সেনিক দূষণ তোমরা সকলেই শুনেছো, তাই না? সে আর্সেনিক দূষণের ফলে কি হয়, ত্বকের সমস্যা হয়, হাতের চেটুতে কালো কালো ছোপ পড়ে যায়, পায়ের তলায় চামড়া নষ্ট হয়ে যায়। এছাড়া ফুসফুসের ক্যান্সার, এমনকি কিডনির ক্ষতিও কিন্তু হয় এই বিভিন্ন বর্জ্য পদার্থের দ্বারা। তাহলে আমরা কি জানলাম, জানলাম যে এই যে বর্জ্য পদার্থগুলি রয়েছে পরিবেশের উপরে প্রভাবের মাধ্যমে মানব শরীরে কি কি তার প্রভাব বিস্তার করছে সেই সম্পর্কে। এরপরে দেখো 4 নম্বর, জল দূষণ। শহরের নর্দমা বা কলকারখানার নোংরা বা বিষাক্ত জল সরাসরি নদী, জলাভূমি ও সমুদ্রে কিন্তু মিশে যায়। নর্দমায় তোমরা সকলেই প্রায় লক্ষ্য করেছো যে নোংরা পচা জল থাকে, থাকে না? যেখানে প্লাস্টিক, পলিথিন থেকে শুরু করে বিভিন্ন বর্জ্য পদার্থ কিন্তু ভেসে বেড়ায়। এবং কলকারখানায় যে নোংরা জলগুলি নির্গত হয় সেগুলো কিন্তু সরাসরি কোথায় ফেলা হয়, কোনো বড় জলাশয়ে বা কোনো নদীতে বা সমুদ্রে মিশে যায়। উন্মুক্ত আবর্জনা স্তূপে জৈব দ্রব্যগুলি পচে গিয়ে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ কিন্তু উৎপন্ন হয়, যা বৃষ্টির জলে ধোয়া হয়ে সংলগ্ন নদী-নালা ও জলাশয়ে কিন্তু মিশে যায়। কি হচ্ছে, যে উন্মুক্ত আবর্জনার যে স্তূপ রয়েছে, যেখানে এই কলকারখানা বা বিভিন্ন নোংরা ফেলা হচ্ছে, কঠিন, সেগুলো কিন্তু কঠিন বর্জ্য পদার্থ যেগুলি ফেলা হচ্ছে, সেগুলো কি হচ্ছে, সেগুলো তো পচে যাচ্ছে এবং ক্ষতিকারক রাসায়নিক পদার্থ উৎপন্ন হচ্ছে। এবং যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু সেটি
বিভিন্ন মাধ্যম দ্বারা বয়ে গিয়ে কি নদী বা সমুদ্রে মিশে কিন্তু জলাশয়কে দূষিত করে তুলছে। বৃষ্টির জলস্রোত আবর্জনা স্তূপের বিষাক্ত সংক্রমণ ও বিপজ্জনক পদার্থ বহন করে নিকটবর্তী নদী, খাল ও জলাশয়কে দূষিত করে। পানীয় জল ব্যবহার কিন্তু অযোগ্য হয়ে যায়। জলজ বাস্তুতন্ত্র বিপন্ন হচ্ছে, মাছের প্রয়োজন কিন্তু হ্রাস পাচ্ছে। দেখো, জলজ বাস্তুতন্ত্র শুধু কি মাছ থাকে জলে? না, জলে কিন্তু বিভিন্ন রকম পাখিরাও থাকে, এবার বিভিন্ন রকম ছোট জীব থাকে, অসংখ্য জিনিস কিন্তু জলের মধ্যে থাকে। এবং বায়ুমণ্ডলে বা আমাদের এই পৃথিবীতে কিন্তু এই জল যে বাস্তুতন্ত্র, সেই জলজ বাস্তুতন্ত্র কিন্তু টিকিয়ে রাখা মানুষেরই কর্তব্য। তাই আমরা বলি না যে পুকুরে বা কোনো জলাশয়ে নোংরা ফেলতে না। কেন বলি? তার দ্বারা কিন্তু যাতে জলটা নষ্ট না হয়, সেই জন্য কিন্তু আমরা বলে থাকি যে জলাশয় দূষিত করতে না। জলাশয় দূষিত করলে কি হবে? বিভিন্ন ছোট মোটো প্রাণী মারা যাবে, মাছ উৎপন্ন ব্যাহত হবে, সর্বোপরি জলটা কিন্তু নষ্ট হবে, জলজ বাস্তুতন্ত্র কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? জলদূষণ। দেখো ছবিতে, এইভাবে আমরা কিন্তু দিনের পর দিন জলদূষণ ঘটিয়ে চলছি। স্টুডেন্ট, এর ঠিক পরে রয়েছে দেখো মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ। তাহলে আমরা বর্জ্য পদার্থের উৎস যখন পড়েছিলাম, তখন পড়েছিলাম যে বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায় এবং সেটি পরিবেশে কিন্তু মাটির উপরে ফেলা হয়। তাহলে সেখান থেকে কিন্তু মাটি দূষণ ঘটে। হাসপাতাল, গৃহস্থালী ও কারখানা থেকে নির্গত জৈব অভঙ্গুর বর্জ্যগুলি অবিয়োজিত অবস্থায় মাটিতে যুক্ত হয়। জৈব অভঙ্গুর মানে কি? তোমরা বলো। ভেরি গুড, যেটি সহজে মাটির সাথে মেশে না, যে বর্জ্য পদার্থগুলি, তাই তো? তাহলে সেগুলি যখন মাটিতে ফেলা হচ্ছে, সেগুলো কিন্তু সহজে মাটির সাথে মিশছে না। উন্মুক্ত আবর্জনা স্তূপে জৈব দ্রব্যগুলি বিয়োজিত হয়ে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়, যা সরাসরি কিন্তু মাটিতে এসে মিশছে। তাহলে কি দাঁড়ালো? যে হাসপাতাল, কলকারখানা, গৃহস্থালী, শিল্প কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন যে জৈব বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয়, সেগুলো কিন্তু অভঙ্গুর অবস্থায় থাকে এবং সেগুলো মাটিতে সহজে মেশে না। সেখান থেকে যে রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়, ক্ষতিকারক রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়, সেটা কিন্তু সরাসরি গিয়ে মাটিতে মেশে। কারখানা, যানবাহন, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে SO2, NO2, CO2 গ্যাসগুলি বায়ুমণ্ডলে বজ্রপাতের সময় বৃষ্টির জলের সঙ্গে মিশে অম্ল বৃষ্টি রূপে কিন্তু মাটিতে এসে পড়ে। অর্থাৎ এই যে গ্যাসীয় দূষণগুলো হচ্ছে, সেগুলো বাতাসে মিশছে এবং এই বাতাস তো ঘনীভূত হয়ে উপরে উঠে মেঘ সৃষ্টি করছে। তাহলে সেখানে কিন্তু এগুলো এই মেঘের সাথে মিশে যাচ্ছে, গ্যাসীয় দূষণগুলো মেঘের সাথে মিশে যাচ্ছে এবং যখন বৃষ্টিরূপে পৃথিবীতে পড়ছে, তখন কিন্তু অম্ল বৃষ্টিরূপে সেটি মাটিতে পড়ছে এবং ব্যাপক হারে কিন্তু মৃত্তিকা দূষণ ঘটাচ্ছে। এইভাবে মাটির স্বাভাবিক ধর্ম, মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং জমি কিন্তু বন্ধা হয়ে পড়ছে। বন্ধা হয়ে পড়ছে মানে, অর্থাৎ জমিতে কিন্তু আর তেমন ফসল উৎপন্ন হচ্ছে না। ঠিক আছে? জমিটা কিন্তু পতিত অবস্থায় পড়ে থাকছে। এটি হলো কি? না মাটি দূষণ। দেখো, এই যে কলকারখানার ধোঁয়া থেকে অম্লবৃষ্টি হওয়া বা এই যে জৈব বর্জ্য পদার্থ অবঙ্গুরগুলো যেগুলো মাটিতে মিশছে, সেগুলি দ্বারা কি হয় না, বিষাক্ত রাসায়নিক পদার্থ উৎপন্ন হচ্ছে, সেগুলো কিন্তু মাটির ব্যাপক ক্ষতি করছে। এরপর 6 নম্বর কি রয়েছে দেখো? 6 নম্বর রয়েছে বায়ু দূষণ। উন্মুক্ত আবর্জনা স্তূপে মাঝে মধ্যে কিন্তু যে পোড়ানো হয় যে স্তূপগুলো, ঠিক আছে? সেখান থেকে আহ, গন্ধ, নানান গ্যাস, ছাই কিন্তু বায়ু কলুষিত করে তুলছে। অর্থাৎ এই যে উন্মুক্ত আবর্জনা স্তূপ রয়েছে, সেগুলো আমরা নষ্ট করার জন্য আগুন ধরিয়ে দিই বা পুড়িয়ে দেই, তাই তো? তোমরা নিশ্চয়ই নাকি কেউ বাড়িতে দেখেছো যে নোংরা অবশিষ্টগুলি কি করলো না, আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছি, দেই তো? কিন্তু সেখান থেকে যে গন্ধ, নানান গ্যাস বা ছাই বায়ুতে মেশে, তার দ্বারাও কিন্তু বায়ু কলুষিত হয়ে পড়ছে, অর্থাৎ বায়ু দূষণ ঘটছে। আবার জৈব দ্রব্যগুলি পচে গিয়ে বায়ুকে দুর্গন্ধময় করে তুলছে। কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র ও যানবাহন সরাসরি যে গ্রিনহাউস গ্যাস, ছাই, কার্বন ডাই অক্সাইড তাপ বায়ুতে যুক্ত করে বায়ু দূষিত করে কিন্তু ভূ উষ্ণায়ন ঘটায়। অর্থাৎ
দিনের পর দিন কিন্তু দেখবে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে। কিভাবে বাড়ছে? এই যে গ্রিন হাউস গ্যাসগুলি বাতাসে মিশছে, তার ফলে কিন্তু বায়ুর উষ্ণতা দিনের পর দিন বাড়ছে। আর এই গ্রিন গ্যাসগুলি কি করে আসছে? আমাদের জন্যই বাড়ছে। আমরা যে এসি, ফ্রিজ, হোম স্প্রে এগুলো ব্যবহার করছি, সেখান থেকে কিন্তু গ্রিন হাউস গ্যাসগুলো বাতাসে বেশি করে মিশছে। এছাড়া কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকেও কিন্তু গ্রিন হাউস বাতাসে মিশে দিনের পর দিন পৃথিবীর যে উষ্ণতা সেটি কিন্তু বাড়িয়ে তুলছে। ঠিক আছে? আচ্ছা, দেখো এই যে ছবি বায়ু দূষণের। এরপরে নাম্বার ৭, আর কি ক্ষয়ক্ষতি হচ্ছে বা আর কি পরিবেশের উপর প্রভাব পড়ছে? জলাভূমি ধ্বংস। দেখো, শিল্পক্ষেত্রে ক্ষতিকর রাসায়নিক জমে যদি জলাভূমি নষ্ট হয়, জলজ প্রাণীও কিন্তু ধ্বংস হবে। গ্রামাঞ্চলের জলাভূমিতে কি মেশে? সার মেশে, কীটনাশক ইত্যাদি কিন্তু প্রবেশ করে জলাভূমি নষ্ট করে দেয়। একে কি বলা হয়? ইউট্রোফিকেশন বলা হয়, তাই না? গ্রামাঞ্চলে কি হয় যে খাল বিলের সাথে কিন্তু বিলে যে চাষবাস করা হয় সেখানে রাসায়নিক সার প্রয়োগ করা হয়। সেই রাসায়নিক সার কিন্তু জলের মাধ্যমে কিন্তু আশেপাশের বিল বা আশেপাশে যে পুকুর বা জলাশয় রয়েছে সেখানে কিন্তু মিশে জলাভূমিকে নষ্ট করে দেয়। শহরাঞ্চলে কি হয়? শহর অঞ্চলে শিল্প কেন্দ্রের কাছাকাছি ক্ষতিকর যে রাসায়নিক আহ, জমে জলাভূমি কিন্তু নষ্ট করে দেয়। আচ্ছা, এরপরে রয়েছে দেখো ৮ নাম্বার, জীব বৈচিত্র্য ধ্বংস। সর্বোপরি এই যে বর্জ্য পদার্থের ফলে পরিবেশের সব থেকে বেশি কি ক্ষতি হয়? না, জীব বৈচিত্র্য কিন্তু ধ্বংস হচ্ছে। বর্জ্য পদার্থের বিভিন্ন সমস্যার কারণে বনভূমি, জলাভূমির জীব বৈচিত্র্য কিন্তু দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। ফলে আহ, পৃথিবী কিন্তু দিনের পর দিন আরো বিপদের সম্মুখীন হচ্ছে। যদি জীব বৈচিত্র্যই ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু মানুষও কিন্তু কোনো না কোনো সময় ধ্বংস হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের নিজেদের স্বার্থেই কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণ করা বা জীববৈচিত্র্য বজায় রাখা বা টিকিয়ে রাখা কিন্তু আমাদের কর্তব্য, তাই তো? তাহলে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানলাম? যে বর্জ্য পদার্থ পরিবেশের উপর কি কি বিষয়ের উপর প্রভাব ফেলে? ভেরি গুড, মানব শরীরের উপর বিভিন্ন রোগের সৃষ্টি করে। আর কি? ভেরি গুড, যে জমি ধ্বংস করে এবং জমির উর্বরতা কমায়, পরিবেশের দূষণ ঘটায় আর দৃশ্য দূষণ ঘটায়, মাটি দূষণ, জল দূষণ, বায়ু দূষণ ঘটায়, তাই তো? এছাড়া আর কি? না, জলাভূমি ধ্বংস হয়, আর কি হয়? জীব বৈচিত্র্য কিন্তু ধ্বংস হচ্ছে দিনের পর দিন। তাহলে স্টুডেন্ট, এই যে বিষয়টা আমরা পড়লাম, এইগুলো কিন্তু হলো কি জানো? এগুলো হলো পরিবেশের উপরে এই যে বর্জ্য পদার্থের প্রভাব। এরপরে আমরা পড়বো যে বর্জ্য ব্যবস্থাপনা কি, বর্জ্য ব্যবস্থাপনার ধারণা কি বা বর্জ্য ব্যবস্থাপনা কি, এই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো। সরি, দেখো, বর্জ্য ব্যবস্থাপনার ধারণা। সারা পৃথিবীতেই সম্পদের ব্যবহার দ্রুত হারে বাড়ছে। এর ফলে কি হচ্ছে? বর্জ্যের পরিমাণও কিন্তু দিনের পর দিন জেট গতিতে বাড়ছে, অর্থাৎ প্রচুর গতিতে কিন্তু বর্জ্য পদার্থের পরিমাণ দিনের পর দিন বেড়ে চলেছে। বর্জ্য পদার্থের কুপ্রভাব থেকে বাঁচার জন্য এগুলির যথাযথ সংরক্ষণ অত্যন্ত জরুরি। বর্জ্য পদার্থের ধারণা কি? যে পৃথিবীতে যত মানুষ উন্নত হচ্ছে বা যত সম্পদের মানুষ ব্যবহার বেশি করছে, তত কিন্তু বর্জ্য পদার্থের পরিমাণ বাড়ছে। ফলে কি হবে? পরিবেশ তো নষ্ট হবে বর্জ্য পদার্থ বাড়লে। এই বর্জ্য পদার্থের কুপ্রভাব থেকে বাঁচার জন্য এগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করাকে কি বলা হয় বলতো? না, বর্জ্য ব্যবস্থাপনার ধারণা। দেখো, এইভাবে আমাদের সংরক্ষণ করতে হবে, তাই তো? আচ্ছা, বর্জ্য ব্যবস্থাপনা কি? পরিবেশের অবনমন রোধ, মানব শরীরে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি, জীববৈচিত্র্য রক্ষা ইত্যাদির উদ্দেশ্যে বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য পদার্থের সংগ্রহ, উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টি, বর্জ্যের যথাযথ সৎ ব্যবহার ইত্যাদি সম্মিলিত প্রক্রিয়াকেই কিন্তু বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা। যদি তোমাদের পরীক্ষায় আসে যে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে, তোমরা কি লিখবে? তোমাদের কিন্তু তখন লিখতে হবে যে পরিবেশের অবনমন রোধ, অর্থাৎ পরিবেশকে কিন্তু রক্ষা করার দায়িত্ব আমাদের, তাই না? তাহলে পরিবেশের যে ক্ষতিকর প্রভাবগুলি
সেগুলি রোধ। মানব শরীরে এই যে বর্জ্য পদার্থ দূষণের ফলে আমরা একটু আগে পড়লাম না যে মানব শরীরে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়। সেই রোগের হাত থেকে বাঁচার জন্য জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে, সেই জীব বৈচিত্র্যকে রক্ষা করার জন্য কি হয় না বর্জ্য পদার্থের পরিমাণ হ্রাস করতে হবে, বর্জ্য পদার্থের যথাযথ সংগ্রহ করতে হবে, উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার, অর্থাৎ যে বর্জ্য পদার্থগুলি পুনরায় ব্যবহার করা যায় সেগুলোকে পুনরায় ব্যবহার করতে হবে, নতুন সম্পদ সৃষ্টি করতে হবে। এর মাধ্যমে বা এই সকল প্রক্রিয়াকে কিন্তু একত্রে কি বলা হয় বলতো না বর্জ্য ব্যবস্থাপনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো বর্জ্য ব্যবস্থাপনা বলা হয়। খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটি খুব ভালো করে মুখস্থ করবে যে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলা হয়। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট রয়েছে যে বর্জ্য ব্যবস্থাপনায় 4R এর গুরুত্ব অপরিসীম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু 4R অর্থাৎ পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে যে 2 নম্বরের যে বর্জ্য ব্যবস্থাপনায় 4R কি, অর্থাৎ 4টে আর এর কিন্তু নাম তোমাদের বলতে হবে। কি কি বলতো? রিডিউস অর্থাৎ বর্জ্যের পরিমাণগত হ্রাস, রিডিউস, ঠিক আছে। এরপর 2 নম্বর কি না রিইউজ, রিইউজ মানে বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার। 3 নম্বর রিসাইকেল, রিসাইকেল কথা অর্থ কি পুনর্নবীকরণ বা পুনরায় বর্জ্য পদার্থ কিন্তু ব্যবহার করা, তাই তো। আর নাম্বার 4 কি, 4 হলো কিন্তু রিকভার অর্থাৎ পরিত্যাগ বা প্রত্যাখ্যান করা। এই 4টে জিনিস কিন্তু হলো বর্জ্য পদার্থের 4R। কি কি আবার বলো? রিডিউস, রিইউজ, রিসাইকেল আর রিকভার। এই 4টি বিষয়কে আমরা একত্রে কি বলবো না বর্জ্য ব্যবস্থাপনা। এবারে এই 4টি বিষয় সম্পর্কে আমরা একটু জানবো। 1 নম্বর কি বললাম যে রিডিউস অর্থাৎ বর্জ্যের পরিমাণগত হ্রাস। আমরা কি কিভাবে বর্জ্য পদার্থের পরিমাণ হ্রাস করতে পারি? সঠিকভাবে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করা গেলে বর্জ্যের পরিমাণ কিন্তু কমানো যায়। কিভাবে? শিল্প কারখানায় প্রযুক্তি উন্নতির মাধ্যমে কম বর্জ্য পদার্থ নির্গত করানো সম্ভব হয়। এছাড়া ব্যবহার ও পরিত্যক্ত দ্রব্যগুলি পরিবর্তে এমন দ্রব্য ব্যবহার করা সম্ভব যেগুলি কিন্তু বারবার ব্যবহার হয়, ঠিক আছে। যেগুলো পরিত্যাগ করতে হবে না, বারবার ব্যবহার করা সম্ভব, সেই দ্রব্যগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। এছাড়া আর কি এমন এমন দ্রব্য আছে যেগুলিকে মোড়কের দরকার হয় না, সেগুলোকে ব্যবহার করা উচিত। মোড়ক সেটা আমরা ফেলে দেই, কোনো একটা দ্রব্য যদি আমরা নিয়ে আসি বাজার থেকে দেখবে আমরা মোড়কে করে নিয়ে আসি বা প্লাস্টিক পলিথিন, আমরা সেগুলো ইউজ করব না। যত পরিমাণ কম করা যায় সেগুলো আমাদের করতে হবে। এইভাবে কিন্তু বর্জ্যের পরিমাণ হ্রাস করাতে হবে। যত বর্জ্যের পরিমাণ হ্রাস করাতে পারবো তত কিন্তু পরিবেশের আরো সুরক্ষিত হবে, তাই তো। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর রয়েছে কি না না সরি এই 1 নম্বরের আরো কয়েকটি পয়েন্ট রয়েছে। ছোট ছোট প্যাকেটের পরিবর্তে একসাথে অনেক দ্রব্য কিনলে বর্জ্যের পরিমাণ কমবে। পরিবেশ বান্ধব দ্রব্যের ব্যবহার বৃদ্ধি প্রয়োজন, অর্থাৎ পরিবেশ বান্ধব বর্জ্য পদার্থ মানে কি যেগুলো পরিবেশের সাথে সহজে মিশে যায় সেই বর্জ্য পদার্থের কিন্তু ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন। প্যাকেটজাত খাবারের পরিবর্তে যদি রান্না করা খাবার ঘরে খাওয়া হয় তাহলে কিন্তু বর্জ্য পদার্থের পরিমাণ কমবে। এই যে প্যাকেটজাত দ্রব্য আমরা খাবার বাইরে থেকে কিনে আনি বা অর্ডার করি, করি তো, তাহলে সেগুলো প্যাকেটিং থাকে, প্লাস্টিক থাকে, সেগুলো আমরা ফেলে দিই। সেগুলো যদি আমরা যত সম্ভব কম অর্ডার করি তাহলে কিন্তু বর্জ্য পদার্থের পরিমাণ কিন্তু ভবিষ্যতে কমতে পারে, তাই না? আচ্ছা, এরপরে 2 নম্বর কি রয়েছে দেখো, বর্জ্যের পুনর্ব্যবহার অর্থাৎ রিইউজ। এমন কিছু দ্রব্য বা বর্জ্য দ্রব্য আছে যেগুলো কিন্তু পুনরায় ব্যবহার করা যায়। এতে যেমন বর্জ্যের পরিমাণ কমে তেমনি অর্থের সাশ্রয় হয় এবং সম্পদও বাঁচে। কি কিভাবে ব্যবহার করা যায়? দেখো বাড়িতে যেসব বাসনপত্র বারবার ব্যবহার করা যায় সেগুলো কিন্তু ব্যবহার করা উচিত, তাই না? আর কি কিছু দ্রব্য আছে যেগুলিকে সারাই করে নিলে অনেক দিন ব্যবহার করা সম্ভব। অনেক জিনিসপত্র হচ্ছে দেখবে আমরা ফেলে দিই, কিন্তু সেগুলো যদি আমরা সারাই করে ব্যবহার করি তাহলে কিন্তু সেগুলো অনেকদিন ব্যবহার করা সম্ভব হয়। 3 নম্বর কি পুরনো খবরের কাগজ মোড়কের কাজে ব্যবহার করা উচিত। অর্থাৎ পুরনো যে খবরের কাগজ আমরা যে প্রতিদিন সকালে পড়ি সেই খবরের কাগজগুলো যদি আমরা মোড়কের কাজে ব্যবহার করি সেগুলো কিন্তু ভালো। এগুলো কিন্তু পরিবেশে কিন্তু কি হয় সহজে মিশে যায়। নাম্বার 4 কি পুরনো কাপড় বই
চ্যারিটেবল সংস্থার মাধ্যমে পুনর্ব্যবহার করা সম্ভব। আমরা বই ফেলে দিলাম বা কাপড় ফেলে দিলাম, না, এগুলো কিন্তু কোনো চ্যারিটেবল সংস্থা, যারা দুস্থ মানুষ, যারা পায় না এগুলো, সেই সংস্থার মাধ্যমে কিন্তু তাদের কাছে দিয়ে দেওয়া কিন্তু সব থেকে শ্রেয়। আচ্ছা, আর কি রয়েছে? পুরনো গাড়ি, কম্পিউটার বা কম্পিউটারের যন্ত্রাংশ, বিভিন্ন শিশি ও বোতল পুনরায় ব্যবহার করা উচিত। পুরনো গাড়ি দেখবে পরিবেশে এমনি পড়ে থাকে, তাই তো? সেগুলো কিন্তু আবার ইউজ করা সম্ভব। কম্পিউটার বা কম্পিউটার যন্ত্রাংশও কিন্তু আবার রিউজ করা সম্ভব। ফলে কি হয়? একদিকে পরিবেশের যেমন সম্পদ সাশ্রয় হয়, তেমনি অর্থেরও কিন্তু অপচয় কম হয়, তাই তো? আচ্ছা, তাহলে এটা কি হলো? বর্জ্যের পুনর্ব্যবহার অর্থাৎ রিইউজ। এরপর ৩ নম্বর কি রয়েছে দেখো। ৩ নম্বর রয়েছে পুনর্নবীকরণ, রিসাইক্লিং। পুনর্নবীকরণের মাধ্যমে বর্জ্য পদার্থকে নতুন দ্রব্যে পরিণত করা সম্ভব। সব ক্ষেত্রে হয়তো হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বর্জ্য পদার্থকে আবার পুনরায় নতুন দ্রব্যে পরিণত করা সম্ভব। দেখা গেছে কঠিন বর্জ্যের 50% পুনর্নবীকরণের মাধ্যমে অন্যান্য শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। উন্নত যে দেশগুলি রয়েছে সেগুলো বর্জ্য পদার্থ থেকে নতুন দ্রব্য কিন্তু তৈরি করছে। পুরনো কাগজ, ধাতব দ্রব্য, প্লাস্টিক, কাঁচ, জৈব পদার্থ প্রভৃতি কিন্তু পুনর্নবীকরণ হচ্ছে। কোথায় হচ্ছে না? এগুলো উন্নত দেশে কিন্তু এগুলো করা বর্তমানে শুরু হয়েছে। কি কিভাবে? পুরনো লোহা থেকে উন্নত প্রযুক্তির মাধ্যমে ইস্পাত তৈরি হচ্ছে। কৃষিজ জৈব কৃষিজ যে জৈব বর্জ্য থেকে পুনর্নবীকরণ বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হচ্ছে। এর থেকে জৈব সারও কিন্তু তৈরি হচ্ছে। তাহলে আমরা পুনর্নবীকরণ কি? যে এমন কিছু জিনিস আছে যেগুলি কিন্তু পুনরায় ব্যবহার করে নতুন দ্রব্য উৎপন্ন করা সম্ভব হয়। যেগুলো কি না পরিবেশের ক্ষতিকারক জিনিস, সেগুলো কিন্তু আবার পুনরায় রিসাইক্লিং করে নতুন করে তৈরি করার ফলে কিন্তু পুনরায় ব্যবহার করা হয়। আর এগুলি কোথায় বেশি তৈরি করা হয়? না উন্নত দেশগুলোতে কিন্তু এগুলো বেশি করে বর্তমানে করা হচ্ছে। আচ্ছা, এরপর ৪ নম্বর কি রয়েছে দেখো। পরিত্যাগ বা প্রত্যাখ্যান। পরিবেশকে দীর্ঘকালীন ভিত্তিতে সঠিক ও দূষণমুক্ত রাখতে কিছু দ্রব্য কিন্তু পুরোপুরি আমাদের বর্জন বা পরিত্যক্ত করা প্রয়োজন। তাহলে আমাদের এই পরিবেশকে সুস্থ সবল রাখতে কিছু দ্রব্য এমন আছে যেগুলোকে কিন্তু আমাদের পুরোপুরি পরিত্যক্ত বা বর্জন করা প্রয়োজন। সেগুলো কি কি হতে পারে? পলিথিন, থার্মোকল, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের চামচ, এগুলো কিন্তু পুরোপুরি প্রত্যাখ্যান করা উচিত। কিন্তু দেখবে এইগুলি কিন্তু আমরা বেশি করে ব্যবহার করি, তাই না? বাজারে গেলাম, প্লাস্টিকের পলিথিনে করে সবজি নিয়ে আসছি। এগুলো যদি না কমানো যায়, বর্তমানে কিন্তু আরো সমস্যার সম্মুখীন মানুষ হতে পারে। ঠিক আছে? তাহলে তোমরা আজকে 4R সম্পর্কেও জানলে তো? আজকের ক্লাসটা এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা এই যে বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার কি কি পদ্ধতি রয়েছে, আমরা 4R সম্পর্কে জেনেছি। এবারে কি কি বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি রয়েছে সেইগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমাদের সবাই বুঝতে পেরেছো। এবার কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি আজকে আমরা পড়লাম। দেখো, ১, খনি অঞ্চল ও শিল্প থেকে নির্গত বর্জ্য পদার্থের দ্বারা মানব শরীরে কি কি প্রভাব পড়ে? বলো, মানব শরীরে কি কি প্রভাব পড়ে? বিভিন্ন রোগের সৃষ্টি হয়, তাই না? চোখের সমস্যা, ফুসফুস, এমনকি কিডনি, মস্তিষ্কের সমস্যা, আর্সেনিকের দূষণের ফলে হাতের চুটুতে কালো কালো ছোপ, ক্যান্সার, বিভিন্ন রকম রোগের কিন্তু সৃষ্টি হয়। ২ নম্বর কি? যে বর্জ্য পদার্থ দ্বারা কিভাবে মাটি দূষণ হয়? বলো। ভেরি গুড। যে কঠিন যে বর্জ্য পদার্থগুলি সেগুলো কিন্তু সরাসরি মাটিতে এসে মেশে, তাই না? ফলে বহুদিন ধরে মাটিতে থাকার ফলে এগুলো কিন্তু অভঙ্গুর, অত সহজে মাটির সাথে মেশে না। ফলে যে রাসায়নিক বিষক্রিয়ার সৃষ্টি হয় তার দ্বারা কিন্তু মাটি দূষণ ঘটে। ৩ নম্বর কি? কিভাবে বর্জ্য দূষণের দ্বারা জল দূষণ ঘটে? তরল যে বর্জ্য পদার্থগুলি সেগুলো যদি সরাসরি জলে এসে মেশে তাহলে কি হবে? জল দূষণ ঘটবেই তো। এছাড়া এই বৃষ্টির মাধ্যমে যদি বর্জ্য পদার্থের যে আশেপাশে অঞ্চলে বৃষ্টি হলে সেই পচনশীল বস্তু থেকে যে জল নির্গত হবে সেগুলো কিন্তু নদী নালায় এসেও জল দূষণ ঘটাতে পারে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো ৪ নাম্বার, বর্জ্য ব্যবস্থাপনা কি? বলো। ভেরি গুড। যে পরিবেশের ক্ষতিকর
প্রভাব থেকে রোধ পাওয়ার জন্য, পরিবেশের অবনমন রোধ, বিভিন্ন রোগের হাত থেকে মানুষকে মুক্তি দিতে বা জীববৈচিত্র্য রক্ষা করার জন্য বর্জ্য পদার্থের সঠিক ব্যবহার, অর্থাৎ বর্জ্য পদার্থের পরিমাণ হ্রাস করা, উপযুক্ত পদ্ধতিতে সেগুলো সংগ্রহ করা ইত্যাদি বিষয়কে কিন্তু বা ইত্যাদি প্রক্রিয়াকে কিন্তু বলা হয় কি বর্জ্য ব্যবস্থাপনা। আচ্ছা, 4R কি? 4R হলো কিন্তু রিডিউস, রিইউজ, রিসাইক্লিং আর রিফিউজ, সরি, এই চারটেকে কিন্তু একসাথে কি বলা হয়? 4R। এর মধ্যে রয়েছে দেখো 6 নম্বর প্রশ্ন, বর্জ্যের পুনর্ব্যবহার কি? দেখো, পরিবেশে এমন বর্জ্য পদার্থগুলি রয়েছে যেগুলো কিন্তু পুনরায় ব্যবহার করা সম্ভব। ফলে কি হবে? সম্পদের যেমন অপচয় কম হবে, তেমনি আর্থিক দিক দিয়েও কিন্তু অনেকটা ক্ষতি কম হবে, তাই না? পুনর্ব্যবহারের মাধ্যমে। বর্জ্যের পরিমাণগত হ্রাস বলতে কি বোঝো? বলো। অর্থাৎ দরকার ছাড়া কিন্তু আমরা বেশি বর্জ্য পদার্থ ইউজ করব না। যেমন ঘরে রান্না করা খাবার খাবো, বাইরে থেকে অর্ডার দিলে যে প্লাস্টিক দ্রব্য বা বিভিন্ন প্যাকেটিং আসে সেগুলো যাতে কম আসে। এইভাবে কিন্তু যদি আমরা মেপে মেপে বা বাড়ির যে জিনিসপত্রগুলো ফেলে দিচ্ছি সেগুলো যদি অন্য কোনো কাজে লাগানো যায়, সেইভাবে কিন্তু বর্জ্য পদার্থের পরিমাণ আমরা হ্রাস করাতে পারি পৃথিবীতে। ঠিক আছে? তো থ্যাংক ইউ ক্লাস। আজকের ক্লাসটা এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা কি আলোচনা করব না, এই যে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। ধন্যবাদ স্টুডেন্ট।